বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখো, আজকে আমি তোমাদেরকে পড়াবো বিস্তার পরিমাপ, অর্থাৎ দশম অধ্যায়। দশম অধ্যায়ে দুইটা পার্ট আছে, বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। প্রথম পার্টটা হয়েছে বিস্তার পরিমাপ। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে যদি ক্লাসটা ফলো করো তাহলে অনেক উপকৃত হবে, তাহলে আর পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছো। দেখো, বিস্তার পরিমাপ, বিস্তার পরিমাপে প্রথমে আসবে তথ্য বা উপাত্ত। খেয়াল করো, একটা জিনিসকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, আগে প্রয়োজন তথ্য, তথ্যের অপর নাম হচ্ছে উপাত্ত। তাহলে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে বা বিস্তার পরিমাপটা করব। তাহলে বিস্তারটা কি? তথ্য। তথ্য জিনিসটা কি? আমাদের কল্পনাকে বা পরিকল্পনাকে যদি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা তাকে যদি সাজায় গোছায় একটা উপযুক্ত লিখিত আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো তথ্য। যেমন ধরো 1, 2, 3, 4 আপ টু 0। এটা দ্বারা আমরা বুঝছি যে এটা হচ্ছে গাণিতিক প্রতীক বা অঙ্ক। তাহলে কয়টা হলো? অঙ্ক 10টা। এই 10টা হচ্ছে তোমার পরিমাপ, আর এটা হচ্ছে তথ্য। তথ্য থেকে আমরা পরিমাপটা করতে পারবো। অর্থাৎ বোঝা গেছে, চিন্তা শক্তিকে বাস্তবে রূপান্তর করতে আমরা যে পরিকল্পনা, গবেষণা, পর্যালোচনার জন্য যে সকল উদ্দিষ্ট বা উদ্দেশ্য বা অপটিমাইজেশন করা হয়, সেইগুলিকে আমরা বলবো তথ্য বা উপাত্ত। আচ্ছা, তথ্য বা উপাত্ত বুঝলাম। তথ্য বা উপাত্ত আমার গণিতের ক্ষেত্রে আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে শ্রেণীকৃত, আরেকটা হচ্ছে অশ্রেণীকৃত। আশা করি বুঝতে পারছো। শ্রেণীকৃত, অশ্রেণীকৃত। তোমার অশ্রেণীকৃতটা ক্রমিক আকারে থাকবে। যেমন ধরো 1, 3, 5, 7, 9, 8, 4। আর শ্রেণীকৃতটা থাকবে তালিকা আকারে। কি আকারে? ছক বা তালিকা আকারে। এটা থাকবে তালিকা আকারে। শ্রেণীকৃত তালিকা আকারে। অশ্রেণীকৃত যেটা আছে সেটা হবে তোমার এই সংখ্যা। এটা কিন্তু কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত না। শ্রেণী থাকতে হলে তার অবশ্যই রেঞ্জ থাকতে হবে। যেমন ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এটা হচ্ছে শ্রেণী। অর্থাৎ শ্রেণীতে যুক্ত তথ্য সারিকে আমরা বলবো শ্রেণীকৃত তথ্য সারি, আর শ্রেণীবিহীন বা অশ্রেণীকৃত তথ্য সারি হচ্ছে এইগুলি। শ্রেণীবিহীন যে তথ্য সারিতে কোনো শ্রেণী থাকবে না, সেই তথ্য সারিকে আমরা বলবো কি? অশ্রেণীকৃত। যেমন ধরো, আমি তোমাদেরকে দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারে ইউনিটের ক্লাস করাচ্ছি, এটা হচ্ছে তথ্য। এটা কি শ্রেণীকৃত? না, এটা শ্রেণীকৃত নয়, এটা অশ্রেণীকৃত মতামত। তাহলে বুঝতে পারছো? তাহলে প্রথমেই শুরু করা যাক অশ্রেণীকৃতর বিস্তর আলোচনা বা শ্রেণীকৃতর বিস্তর আলোচনা, যেটাই শুরু করা যাক না কেন, প্রত্যেকটা পার্টেরই, শ্রেণীকৃত বলো আর অশ্রেণীকৃত বলো, প্রত্যেকটা পার্টেরই কিছু পরিমাপ করতে হবে। কি কি পরিমাপ করব? গড়, মধ্যক, প্রচুরণ। তোমরা এসিতে করে আসছো নিশ্চয়ই, এটা খুব মজার অধ্যায়, তোমরা ভালোভাবে উপভোগ করো। গড়, মধ্যক, প্রচুরণ। এখানে অতিরিক্তভাবে যুক্ত হবে যেগুলি তোমরা পরিচিত নও, সেটা হচ্ছে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানাঙ্ক। আসলে সব বিস্তারিত আলোচনা করবো, তোমরা আমার পাশে থাকবে, তাহলেই তোমরা সবগুলো বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথমে যদি আমি বিস্তারটা করি, তো বিস্তার জিনিসটা কি? বিস্তার হচ্ছে তথ্য সারি, তথ্য সারি বা উপাত্ত। কখন আমরা তথ্য সারি বলবো আর কখন উপাত্ত বলবো, একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে তথ্য সারি হচ্ছে
যখন তোমাদের কোনো শ্রেণী থাকবে না, আর উপাত্ত হচ্ছে যখন তোমার শ্রেণী থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আসো বিস্তার, তথ্য সারি বলো আর তথ্য সারির মধ্যে শ্রেণীকৃত বলো আর অশ্রেণীকৃত বলো, যাই বলো না কেন, সকল তথ্যেরই কি হবে, সাজানো গুছানো ব্যাপার আছে। এই সাজানো গুছানোকে আমরা বলবো কি, বিস্তার। যেমন ধরো বিস্তারের মধ্যে বিস্তার হচ্ছে কি, তথ্য সারিকে সুন্দর রূপে কি সমাধানের কৌশল হিসাবে যে পদ্ধতিটা অবলম্বন করা হবে সেটা হবে কি, বিস্তার। আশা করি বিস্তারটা বুঝতে পারছো। বিস্তারের মধ্যে একটা অংশ আসবে, সেটা হচ্ছে পরিসর। সেটা কি, পরিসর। তাহলে বিস্তারের থেকে আমরা 1 নম্বরে ঢুকলাম পরিসর। পরিসর এটা কার অংশ, বিস্তার অংশ, পরিসর। 2 নম্বর হচ্ছে পরিসরাঙ্ক। 2 নম্বর হচ্ছে পরিসরাঙ্ক। 3 নম্বর হচ্ছে পরিসরাঙ্ক। চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান। 4 নম্বর হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক। 5 নম্বর হচ্ছে গড়। 6 নম্বর গড় ব্যবধান। 7 নম্বর গড় ব্যবধানাঙ্ক। 8 নম্বর পরিমিত ব্যবধান। 9 নম্বর হচ্ছে পরিমিত ব্যবধানাঙ্ক। তাহলে প্রথম হচ্ছে পরিসর, পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানাঙ্ক, তারপর হচ্ছে পরিমিত ব্যবধান বা পরিমিত ব্যবধানাঙ্ক। আশা করি আমার টপিক্সের বিস্তারের মধ্যে বিষয় ছিল কি, অশ্রেণীকৃত হতে পারে বিস্তার, শ্রেণীকৃত হতে পারে। তো অশ্রেণীকৃত শ্রেণীকৃত বিস্তার যাই হোক না কেন, তার অংশ হিসেবে আমার পাঠ্যপুস্তক আলোচ্য বিষয় হচ্ছে এইগুলি, এই 9টা জিনিস। তাহলে পরিসর জিনিসটা জানতে হলে তোমার লাগবে ঊর্ধ্বসীমা, ও নিম্নসীমা। সীমার কি অন্তর্ফল। কি বুঝলাম? পরিসরটা হচ্ছে ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা। অর্থাৎ বোঝা গেল কোনো তথ্য সারির ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের নাম হচ্ছে কি, পরিসর। তাহলে পরিসরটা ঊর্ধ্বসীমা। এক্সাম্পল সবাই লিখতেছ, মনোযোগ দাও। এক্সাম্পল ধরো 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে অশ্রেণীকৃত। আর এইখানে লিখতে পারি আমরা 10, 20, 20, 30, 30, 40, 40, 50, 5, 10, 15, 2। তো ঘটনাগুলো বুঝতে পারছো? এটা হচ্ছে অশ্রেণীকৃত, এটা হচ্ছে শ্রেণীকৃত। তাহলে অশ্রেণীকৃতর ক্ষেত্রে ধরো এইখানে 7 দিলাম, 3 না দিয়ে 7 দিলাম একটা। তাহলে অশ্রেণীকৃতর ক্ষেত্রে তুমি সাজানো উপায় 1, 2, 4, 5, 6 অথবা 6, 7 অথবা 7, 6, 5, 4, 2, 1। এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে
আর এটা হচ্ছে অধক্রমে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ঊর্ধ্বক্রমে হোক আর অধক্রমে হোক, তার সর্বনিম্ন ভ্যালু লোয়েস্ট ভ্যালু এল দ্বারা প্রকাশ করব। এল ইকুয়াল টু 1, এটা হচ্ছে লিস্ট বা লোয়েস্ট ভ্যালু, লিস্ট বা লোয়েস্ট ভ্যালু। এটা হচ্ছে সর্বোচ্চ মান, হাইয়েস্ট ভ্যালু বা ফাইনাল ভ্যালু। ভ্যালু বা ফাইনাল ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু বা ফাইনাল ভ্যালু। তাহলে ফাইনাল ভ্যালু কত? 7। আর হচ্ছে রেঞ্জ, রেঞ্জ মানে পরিসর। ইংরেজিতে হচ্ছে রেঞ্জ, বাংলা হচ্ছে পরিসর। তাহলে আর সমান সমান আমরা লিখতে পারবো এইচ মাইনাস এল, এইচ মাইনাস এল। তাহলে এইচ মাইনাস এল কত? 7 মাইনাস 1 ইকুয়াল কত? 6। তাহলে আর হয়ে গেল কত? 6। বুঝা গেছে? দ্বিতীয়ত আসো পরিসরাঙ্ক। আরেকটা কথা, শ্রেণীকৃতের ক্ষেত্রে দেখো সিস্টেম দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এটা কিন্তু সাধারণ গুছানো আছে। যেহেতু শ্রেণী উল্টাপাল্টা যদি থাকে তাহলে শ্রেণীগুলিকে সাজিয়ে নিতে হবে। আর যদি উল্টাপাল্টা না থাকে, শ্রেণী ঠিক থাকে, তাহলে এখানে কোনো সাজানোর প্রয়োজন নেই। তাহলে পরিসরাঙ্কের ক্ষেত্রে আসো 2 নম্বর হচ্ছে কি? পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক সমান সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইন্টু 100%। সূত্র আমরা যেরকমটি ধরো গড় যে করি, পার্সেন্টেজটা আনি, যে টোটাল হচ্ছে সংখ্যাটা হচ্ছে কত, টোটাল যোগফল কত? প্রথম হচ্ছে লোয়েস্ট ভ্যালু 1, হাইয়েস্ট ভ্যালু 7, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু অর্থাৎ ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার মানের সমষ্টি দ্বারা ভাগ করে পরিসরকে 100 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব? পরিসরাঙ্ক পেয়ে যাব। তাহলে এইটার পরিসরাঙ্ক কত আসলো? 6/8 ইন্টু 100% সমান সমান কত আসবে? 3/4 ইন্টু 100% সমান সমান 3 ইন্টু 25% সমান সমান 70%। অর্থাৎ এই অঙ্কের পরিসরাঙ্ক হচ্ছে 75%। আশা করি বুঝতে পারছো। পরিসরাঙ্ক এর মাঝে একটি দেখো কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা, প্রবণতা। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি? আমরা স্থির থাকি বা চলাচল করি, যাই করি না কেন, আমাদের সমস্ত বার কোথায় কেন্দ্রীভূত থাকে? আমাদের কোথায়? নাভিতে কেন্দ্রীভূত থাকে। এই নাভিটা হচ্ছে বর কেন্দ্র। আমরা জ্যামিতিক ভাষায় বলতে পারি সেটা কি কি? বর কেন্দ্র। তাহলে সকল বস্তুর ভারই কোথায়? বর কেন্দ্র কেন্দ্রীভূত থাকে। কিন্তু গণিতের ক্ষেত্রে আমরা যদি বেজোড় সংখ্যা দেখি, যেমন 1, 2, 3, তাহলে কেন্দ্রে কে আছে? 2। 1, 2, 3, 4, 5, কেন্দ্রে কে আছে? 3। তাহলে এই কেন্দ্রটা হচ্ছে 3। সেটা কি? আমরা সাধারণত বলে থাকি মধ্য। সাধারণত কি বলি? মধ্য। আর সবচেয়ে বেশি যে সংখ্যক বার আছে সেটাকে বলি প্রচুরক। আর যদি আমরা কি করি? সমষ্টিকে তার সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে গড় চলে আসে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা অন্তর্ভুক্ত কয়টা অংশ? 1 নম্বর হচ্ছে গড়, 2 নম্বর হচ্ছে মধ্যক, 3 নম্বর হচ্ছে কি? প্রচুরক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। গড়, মধ্যক, প্রচুরক স্মৃতি করে আসছো। এই গড়, মধ্যক, প্রচুরক সবগুলি হচ্ছে কি? কেন্দ্রীয় প্রবণতা। আর চতুর্থক একটা কি? কেন্দ্রীয় প্রবণতা। চতুর্থক এটাও একটা কেন্দ্রীয় প্রবণতা অন্তর্ভুক্ত। তাহলে তো গড় জিনিসটা কি? এক্সাম্পল স্বরূপ আমি সবগুলি বুঝিয়ে দিচ্ছি। প্রথম ক্লাস যেহেতু ছোট জিনিসগুলি বুঝিয়ে দিচ্ছি, সংখ্যাগুলি পড়তে তোমাদের সহজ হবে। তাহলে দেখো, গড় বলতে কি বোঝায়? গড় সমান সমান মোট
বা সমষ্টি ভাগ কি অঙ্কের সংখ্যা, অঙ্কের বা কার সংখ্যা, সংখ্যার সংখ্যা। কথা বললেই কথা বাড়ে। দেখো দিকে অঙ্কের বা সংখ্যার সংখ্যা, কারণ কথা বলা হচ্ছে সকল অঙ্ককে আমরা কি বলতে পারি, সংখ্যা বলতে পারি, কিন্তু সকল সংখ্যাকে অঙ্ক বলতে পারি না। কারণ হচ্ছে অঙ্কের নির্দিষ্ট স্থানীয় মান আছে, কিন্তু সংখ্যার কি নাই, কোনো নির্দিষ্ট স্থানীয় মান নাই। সে অঙ্কের স্থানীয় মানে কি হয়, পরিবর্তন হয়। তাই সকল সংখ্যায় কি অঙ্ক, কিন্তু সকল অঙ্ক কি না সংখ্যা না, নাকি না, সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা কি নয়, অঙ্ক নয়। মনে রাখবো এটা। গড় পেয়ে গেলাম। মধ্যক হচ্ছে, মধ্যকের সংখ্যা কি, তথ্য সারির, তথ্য সারির মধ্যে বিদ্যমান তোমার কেন্দ্রীয় মান, কেন্দ্রীয় অঙ্ক বা সংখ্যা, অঙ্ক বা সংখ্যা। অর্থাৎ যাকে আশ্রয় করে আশেপাশে, যাকে কি করে, যাকে বলতে যে সংখ্যা বা অঙ্ককে আশ্রয় করে আশেপাশের সংখ্যাগুলো অঙ্ক বৃদ্ধি বা হ্রাস পায়, তাকেই বলবো আমরা কি, কেন্দ্রীয় প্রবণতা। তাহলে কেন্দ্রীয় অঙ্ক বা সংখ্যা। আশা করি বুঝতে পারছো। প্রচুরক, প্রচুরক তথ্য সারির সবচেয়ে বেশি বা যে অঙ্ক বা সংখ্যা বিদ্যমান থাকে, বিদ্যমান থাকে, সেটাকে বলবো প্রচুরক। এখন এক্সাম্পল স্বরূপ যদি তোমাকে বলা হয় ঘরের ক্ষেত্রে, দেখো এই এক্সাম্পলটা বসে দিন। ঘরের ক্ষেত্রে দেখো, একটা নিলাম 1 2 3 4 5 6 7 7, তাহলে 3 এটা দেখে ফেললাম। প্রথমে কাজটা হচ্ছে এটাকে কি করতে হবে, মানে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে। তাহলে 1 2 3 3 4 6 7, তাহলে গড় কত আসবে, সবগুলো যোগফল 3 3 9, 13 9 22 আর 4 26 ডিভাইডেড বাই 2 4 6 7, এটা হচ্ছে গড়। তাহলে ভাগ করলে কত আছে, 3 7 21, 7 7 49 আর সামথিং আসবে 3.7 গড়। মধ্য কোনটা, এটা, তাই না? আসলে না, এটা হচ্ছে তথ্য সারিকে মানে ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজালো, যেটা মাঝে থাকবে সেটা হচ্ছে মধ্যক। মধ্যক কত, অর্থাৎ তাকে আশ্রিত করে পূর্বের মানগুলি ক্রমহ্রাসমান, আর তাকে আশ্রিত করে পরের মানগুলি কি ক্রমবৃদ্ধিমান, মধ্যক। প্রচুরক 3, কারণ 3 সর্বাধিকবার রয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি কি পড়লাম, পরিসর, পরিসরাঙ্ক, কেন্দ্রীয় প্রবণতা। তোমরা বই থেকে সংখ্যাগুলি দেখে সুন্দরভাবে এই সংখ্যাগুলি হাতে রাখবে, কারণ এগুলি বহু নির্বাচনীতে আসে। তোমরা তো অবশ্যই জানতে পারছো যে গণিতের এই বহু নির্বাচনী এবং সৃজনশীল অবশ্যই থাকবে। তো থাকার ক্ষেত্রে তোমার বহু নির্বাচনী স্ট্রাকচারটা গঠন করলে তোমার বেশ শক্ত হয়ে যাবে, এই কথার দিকে মনোযোগ দিবা। তাহলে এটা গেল গড়, মধ্যক, প্রচুরক। এখন আসো চতুর্থক বা চতুর্থক ব্যবধানাঙ্ক। চতুর্থক, চতুর্থক মানে কি, একটা তথ্য সারির মানগুলোকে সমান 4 ভাগে ভাগ করলে কয়টা স্টেশন পাওয়া যাবে, স্টেশন বা স্টপেজ পয়েন্ট 3টা। সরাসরি বোঝার জন্য আমরা সরলরেখায় চলে যাই। এই একটা রেখা, এই একটা রেখাকে 4টা খণ্ডন করলে কয়টা স্টপেজ পয়েন্ট দিতে হয়, 3টা, সমান সমান 3টা। চতুর্থক বলার কারণ কি, এই পুরাটা মিললে হয়েছে এক বা সম্পূর্ণ।
তথ্য, সম্পূর্ণ তথ্য। তাহলে এটা যদি 25% হয়, এটাও 25%, এটাও 25%, এটাও কি 25%, মোট মিলে কি একবার সম্পূর্ণ হলো। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি তথ্য সারিটা হয়, তাকে সমান 4 ভাগ করলে টপিক পয়েন্ট হচ্ছে 3টা। এই 3টা টপিক পয়েন্টের নাম হচ্ছে Q1, Q2 এবং Q3। এই মানগুলির বিস্তর আলোচনা আমরা নেক্সট ক্লাসে করবো। আজকে তোমাদেরকে এখানে জাস্ট প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। চতুর্থ ব্যবধান, চতুর্থ ব্যবধান মানে কি, পরপর দুইটার গড় ব্যবধান। তাহলে Q2 মাইনাস কত Q1 প্লাস Q3 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2। ব্যবধান কয়টা হলো, 2টা। এই দুইটার ব্যবধান হচ্ছে এখান থেকে যদি Q1, এটা Q2, এটা Q3, আর এটুকু হবে না। অর্থাৎ বোঝা গেল কয়টা অংশ, 1টা 2টা 3টা, যে কোনো 3 পার্টে অংশ, 3টা যে টপিক পয়েন্ট আছে, যে টপিক পয়েন্টে কাজ করতে হবে। তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে বোঝা গেল Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তোমার চতুর্থ ব্যবধান। আশা করি বুঝতে পারছো। তাহলে চতুর্থ ব্যবধানাঙ্ক সমান সমান, এখানে বলছিলাম ব্যবধানাঙ্ক হবে বা চতুর্থ পরিসর হবে, এটা বোঝা গেছে কি Q3 মাইনাস Q1। আমরা পরিসর বলছিলাম কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে পরিসর। এখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কি করা হয়েছে, অমিট করা হয়েছে। তো চতুর্থ কোথায় বিদ্যমান, চতুর্থ ভিতরে বিদ্যমান, অর্থাৎ যাকে আশ্রয় করে বাকি মানগুলি অবস্থিত। তাহলে এটি কি কেন্দ্রীয় প্রবণতা বলতে পারি না? অবশ্যই বলতে পারি কেন্দ্রীয় প্রবণতা, কারণ কেন্দ্র মানে কি ভিতরে অবস্থিত। এই 3টাকে আশ্রয় করে কাজটা করা হয়েছে। চতুর্থ ব্যবধানাঙ্ক, তাহলে Q3 মাইনাস Q1 পরিসরের মতন Q3 প্লাস Q1 ইন্টু 100%। আশা করি বুঝতে পারছো। বা নিচেটা লিখতে পারো Q1 প্লাস Q3 ইকুয়াল টু 100%। বুঝতে পারছো? চতুর্থ ব্যবধানাঙ্ক, এটাকে বলা হয় চতুর্থ ব্যবধানাঙ্ক। ওকে, আচ্ছা। তাহলে আমরা কি পড়লাম, পরিসর, পরিসরাঙ্ক, তারপরে কেন্দ্রীয় প্রবণতা, গড় মধ্যক প্রচুরক। এখন বললাম চতুর্থ ব্যবধান, চতুর্থ ব্যবধানাঙ্ক। বাকি আছে গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা যে তথ্যের মাধ্যমে বিস্তারকে আমরা কি করব, সংজ্ঞায়িত করব বা বিস্তারের মান নির্ণয় করব, সেটাই পরিমাণ। তো পরিমাণ করতে গেলে অবশ্যই কি লাগবে, তার চলক লাগবে, না লাগবে না? কোনো তথ্য সারিকে আমরা যদি উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হতে চাই, তাহলে কি লাগবে, একটা চলকের প্রয়োজন। এই চলকগুলি কি কি হতে পারে, এক্স, এক্স বার, সি, ডি, এফ, F1, F2, তারপরে আচ্ছা Fi দিয়ে দিই একসাথে, তাহলে বুঝতে পারবা। Fi, Ni, তারপরে হচ্ছে ডি, সিগমা, এই প্রতীকগুলি তোমার অবশ্যই চলে আসবে। এখন দাদা পরিচিতি, প্রতীক পরিচিতি দেখো, বিস্তার পরিমাপের প্রতীক, প্রচলিত প্রতীক, প্রচলিত প্রতীক, প্রতীক সমূহ। এক্স সাধারণ তথ্য বা শ্রেণী মধ্যমান, শ্রেণী কি মান, মধ্য মানকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এক্স দ্বারা। সাধারণ তথ্যের মান বা শ্রেণীর মধ্যমানকে আমরা কি বলবো, এক্স দ্বারা প্রকাশ করব। এক্স বার, এটা হচ্ছে গড়। এটা কি এক্স বারকে প্রকাশ করবো আমরা কি দ্বারা, গড় দ্বারা। গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করব। সি শ্রেণী ব্যক্তি, সি হচ্ছে শ্রেণী ব্যক্তি। ডি বিচ্যুতি,
ডি বিচ্যুতি, এন সমষ্টি, এন সরি স্মল এন হচ্ছে অঙ্ক বা সংখ্যার সংখ্যা, অঙ্ক বা কি সংখ্যার সংখ্যা। যেমন এক্সাম্পল না দিলে বুঝুন 1 2 3 4 5, এখানে 5টা অঙ্ক আছে, 5 এটা হচ্ছে এন। আশা করি বুঝতে পারছো। এন হচ্ছে সামেশন অফ এক্স, অর্থাৎ সাধারণ তথ্যের মান বা শ্রেণীর মধ্যমানের সমষ্টিকে আমরা কি বলবো এক্স। এফ গণসংখ্যা, এফ গণসংখ্যা বা গঠন সংখ্যা, গঠন না গঠন সংখ্যা, যে সংখ্যা গঠন করব, এফ হচ্ছে গঠন সংখ্যা। এফ এম শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান কোনটা অনুমিত শ্রেণী, অনুমিত শ্রেণীর শ্রেণী মধ্যমান, অনুমিত শ্রেণীর শ্রেণী মধ্যমান, ডি বিচ্যুতি এক্স বার, ঠিক আছে, ক্যাপিটাল এন এক্স, ওকে। সিগমা বা এইভাবে দিতে পারো, সিগমা সমান সমান পরিমিত পরিমিত ব্যবধান, সিগমা স্কয়ার পরিমিত ব্যবধানাঙ্ক, সিগমা স্কয়ার পরিমিত ব্যবধানাঙ্ক। সামেশন কথাবার্তা হচ্ছে সমষ্টি। এগুলি অবশ্যই তোমরা মনে রাখবা, এটা কি করতে হবে অবশ্যই মনে রাখতে হবে, নচেত কিন্তু বিপদে পড়ে যাবা, ঠিক আছে। পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানাঙ্ক, সিগমা হচ্ছে সমষ্টি, আর কিছু কথা হচ্ছে ডি বিচ্যুতি, ঠিক আছে, ওকে। এইগুলি হচ্ছে বিস্তার পরিমাপের প্রচলিত প্রতিসময়। তাহলে আবার বলতেছি এক্স হচ্ছে কি সাধারণ তথ্যের মান বা শ্রেণী মধ্যমান, এক্স বার হচ্ছে গড়, সি শ্রেণীব্যাপ্তি, ডি বিচ্যুতি, এন ইকুয়াল টু অঙ্ক বা সংখ্যার সংখ্যা, অর্থাৎ এক্সাম্পল দিয়ে বুঝে দিলাম 1 2 3 4 5, অর্থাৎ কত 5টা। যদি এখানে সমষ্টি করা হয়, এটা যদি এন বলা হয় তাহলে কত হবে 3 3 6 7 10 5 15, এন হচ্ছে কত 15। আশা করি এখান থেকে তুমি বুঝতে পারবা যে স্মল এন এবং ক্যাপিটাল এন এর কার্যকারিতা। ক্যাপিটাল এন সামেশন অফ এক্স, এফ গণসংখ্যা বা গঠন সংখ্যা, এফ এম শ্রেণী মধ্যমান বা অনুমিত, যা কি অনুমিত শ্রেণী, সিগমা পরিমিত ব্যবধান, সিগমা স্কয়ার পরিমিত ব্যবধানাঙ্ক, সামেশন হচ্ছে সমষ্টি। এখন চলে আসো বিস্তারের দুটো অংশ বলছিলাম, শ্রেণীগত অশ্রেণীগত, সকল তথ্যের একসাথে তথ্য আমি দিয়ে দিলাম। এখন আলোচনা বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ, শ্রেণী কে বিভাগ, বিস্তার পরিমাপ, পরিমাপকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শ্রেণীগত আর একটা হচ্ছে অশ্রেণীগত। আবার এই শ্রেণীগতটাকে দুই ভাগ করা হয়েছে, অশ্রেণীগতকেও দুই ভাগ করা হয়েছে। অশ্রেণীগত হচ্ছে সাধারণ তথ্য, তথ্যের সংখ্যা, এটা হচ্ছে এক্স আই, সাধারণ তথ্যের সংখ্যা এক্স আই ও গণসংখ্যা এফ আই। এটাকে আবার শ্রেণীতেও প্রকাশযোগ্য, শ্রেণীতে প্রকাশযোগ্য। আশা করি বুঝতে পারছো। আর শ্রেণীগতটা হচ্ছে বিচ্ছিন্ন
এটা হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তালিকাটা হচ্ছে এইরকম, একটা দিলে বুঝতে পারবো 10 20 20 30 5 10। আর বিচ্ছিন্নতা দুই ধরনের হয়, দুই ধরনের, FI XI, 1 2 3 5 6 10। বিচ্ছিন্ন বিচ্ছিন্নটা হচ্ছে দেখা দিকে, বিচ্ছিন্ন হচ্ছে এক্সাম্পল যদি বুঝতে পারো 10 20 21 21 30 31 40 11 20 21 30 31 40। এর বিচ্ছিন্ন স্ট্রাকচার দুইটা। তাহলে এটাকে কি বলছিলাম? অশ্রেণীকৃত আকারে প্রকাশ করা যায় এরকম আকারে। আর এটা হচ্ছে তো, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে বিচ্ছিন্ন আকারে সাজাতে হবে। বিচ্ছিন্ন আকারে প্রকাশ আবশ্যক। প্রকাশ আবশ্যক। তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা আবার রিভিউ করে দেখবে এবং নেক্সট ক্লাসে আমাদের সাথে থাকবে। আশা করি তোমরা ভালো করতে পারবে। আল্লাহ হাফেজ।